আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে লজিক্যাল ডিভিশন সম্পর্কে আমরা আলোচনা করব। তোমাদেরকে আমরা এই পর্যন্ত যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের লজিক্যাল ডেফিনিশন সম্পর্কে 4টি ক্লাস তোমাদেরকে আমরা পাঠিয়েছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের জন্য লজিক্যাল ডিভিশন সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু ঘরে বসে আছো, আমরা আগে বলেছিলাম যে অযথা তোমরা সময় নষ্ট করবে না। সব সময় তোমরা চেষ্টা করবে যে ঘরে অযথা সময় না কাটিয়ে প্রত্যেকটা সময়কে আমরা যেন কাজে লাগাই। প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা কাজে লাগাইলে আমাদের ভবিষ্যতে অবশ্যই অনেক ভালো হবে। তো আমরা আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তা যারা ক্লাসে উপস্থিত হয়েছো, আমরা আশা করব যে আজকে এখনো বইপত্র নিয়ে সামনে বসে যাবে এবং কোনো সমস্যা থাকলে এই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করবে। তোমাদেরকে আমরা আলোচনার প্রথমে বলেছিলাম আজকে আমরা কোন বিষয়টি সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো যে যুক্তিবিদ্যা পদের গুণগত ও পরিমাণগত দিক নিয়ে কিন্তু আলোচনা করে। আমরা কিন্তু সবসময় তোমাদেরকে এটা আলোচনা করতে গেলে একটি পদের দুটি দিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। এই আলোচনা করতে গেলে একটি পদের যে দুটি দিক থাকে, একটি হলো ব্যক্তত্ব আর একটি হলো যথার্থ। এই ব্যক্তত্ব এবং যথার্থ আমরা আলোচনা করব যখন আমরা তাদেরকে চিনে ফেলেছি যে ব্যক্তত্ব বলতে বোঝায় পরিমাণের দিক আর যথার্থ বলতে বোঝায় গুণের দিক। আমরা আজকে যে চিত্রগুলো তোমার সামনে তুলে ধরছি, সেই চিত্রগুলো তোমরা যদি একটু ভালো করে অনুধাবন করো, দেখা যাবে এই চিত্রগুলোতে ভাগে ভাগে কতগুলো লক্ষণ দেখানো হয়েছে। এইটার মধ্যে কতগুলো অংশ আছে, উপরে একটা অংশ, তার থেকে দুইটা, তারপর তিনটা, এইভাবে কিন্তু আমরা ভাগ করা আছে। এবং সেই নিচের চিত্রগুলো কিন্তু আমরা দুইটা অংশ, এক হলুদ দুইটা দাগ আমরা দেখতে পাচ্ছি, দুইটা অংশ ভাগ করা আছে। অর্থাৎ এই ভাগগুলো থেকে আমরা যে বিষয়টিকে আমরা অনুধাবন করতে পারি, সেই বিষয়টি নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এটা যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায়, যৌক্তিক বিভাগ, লজিক্যাল ডিভিশন। আজকে আমরা চিত্র থেকে যে বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে, এই ইঙ্গিত থেকে আমরা কি নিয়ে আলোচনা করব, আমাদের আজকে আসলে জানার কি আছে। আমরা আজকের আলোচনা থেকে যৌক্তিক বিভাগের ধারণা জানতে পারবে, যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা ও প্রকৃতি সম্পর্কে জানতে পারবে, যৌক্তিক বিভাগের নিয়মাবলী সম্পর্কে জানতে পারবে। আমরা আসলে যে আলোচনাটা আমরা তোমাদেরকে এখানে করব, প্রত্যেকটা আলোচনা শেষ করা কিন্তু আমাদের জন্য অনেক কঠিন হয়। আমরা কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা বিষয়ে ইঙ্গিত করে তোমাদেরকে কিন্তু জানানোর জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে যদি বলা হয় বিভাগ কি, তখন কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করলে বিভাগ কি। কেউ কেউ মনে করো যে বিভিন্ন যে আমাদের শহরে যে বিভাগগুলো আছে তাকে বলা হয় ঢাকা বিভাগ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা ইত্যাদি বিভাগ। আবার কেউ কেউ যে বলা হয় যে বিভাগ মানে কি, বিভাগ হলো মানবিক বিভাগ, বিজ্ঞান বিভাগ বা ব্যবসা শিক্ষা বিভাগ। আবার কাউকে যদি বলা হয় যে আসল বিভাগ বলতে কি বোঝায়, তাহলে যদি বলা হয় যে আর প্রত্যেকটি বিষয়কেও কিন্তু অনেক সময় বিভাগ হিসাবে বলে থাকি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যুক্তিবিদ্যা বিভাগ বলতে কি বোঝাতে চেয়েছেন। আমরা আজকের ক্লাসটি যদি মনোযোগ সহকারে সবাই একটু শুনি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আসলে বিভাগটা মানে কি, কখন গেলে কখন কোন ক্ষেত্রে কোন বিভাগে আমরা নির্ধারণ করতে পারি। আমরা আর বসে না থেকে আমরা আসলে আজকে যে বিভাগ বলতে আলোচনা করি, যুক্তি বিভাগের যে মূল কথাটা হচ্ছে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। অনুমানকে যথার্থ করার ক্ষেত্রে কয়েকটি পদ্ধতির সাহায্য নেওয়া হয়। যৌক্তিক বিভাগ হচ্ছে অনুমানের যথার্থতার মূলে প্রয়োজনীয় এমন একটি সহায়ক পদ্ধতি। আমরা আগেই দেখেছি যুক্তিবিদ্যার পদের দুটি গুরুত্বপূর্ণ দিক, আমি কিন্তু শুরুতে বলেছিলাম। একটি হলো পরিমাণগত দিক, আরেকটা হচ্ছে কি গুণের দিক। আমরা গুণের দিকটা কিন্তু প্রথম অধ্যায়ে আলোচনা করেছি, যা আমরা যৌক্তিক সংজ্ঞার মধ্যে। আজকে পরিমাণগত বিভাগ নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। যৌক্তিক বিভাগটাকে জানতে গেলে আসলে আমরা কতগুলো নীতি আছে, ওই নীতিগুলো যদি ফলো করি তাহলে কিন্তু আমাদের যৌক্তিক বিভাগ সম্পর্কে আমাদের একটা ধারণা হবে।
আমরা এখন আলোচনা করব যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা সম্পর্কে, অর্থাৎ যৌক্তিক বিভাগটা কোন প্রসঙ্গে আমাদের সামনে আলোচনার মধ্যে আসছে। আমরা জানি যে নীতির আলোকে কোনো পদকে বিভক্ত করা হয় সে নীতিকে বলা হয় মূলনীতি বা মূলসূত্র। যৌক্তিক প্রক্রিয়া এমন একটি মানসিক প্রক্রিয়ার মাধ্যমে জটিল ও বৈচিত্র্যপূর্ণ বস্তু রাশিকে নিয়ম অনুযায়ী বিভিন্ন অংশে ভাগ করা হয়। আমরা কিন্তু এখানে একটু লক্ষ্য করতে পারছি, যৌক্তিক প্রক্রিয়া হচ্ছে এমন একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে জটিল ও বৈচিত্র্যপূর্ণ বস্তু রাশিকে নিয়ম অনুযায়ী বিভিন্ন অংশে বিভক্ত করা হয়। একটি মূলনীতি বা সূত্রের উপর ভিত্তি করে কোনো শ্রেণী বা জাতিকে তার অন্তর্ভুক্ত নিম্নতর শ্রেণী বা উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। এটা যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা আলোচনা করতে গিয়ে যৌক্তিক বিভাগকে কিভাবে সংজ্ঞায়ন করা হয়। আসলে যদি আমরা যৌক্তিক বিভাগটাকে আলোচনা করতে কতগুলো যুক্তিবিদদের কথা বলি, আমরা একটা বিশেষ যুক্তি ভোলানাথ রায়ের কথাটি যদি তুলে ধরি, তিনি বলেছিলেন যে নির্দিষ্ট নীতি বা সূত্রের ভিত্তিতে কোনো জাতি বা উচ্চতর শ্রেণী তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণীতে বিভক্ত করা হচ্ছে যৌক্তিক বিভাগ। অর্থাৎ ওনার কথাটা ছিল নির্দিষ্ট কতগুলো নীতি বা সূত্রের উপর ভিত্তি করে। তার সূত্রকে নীতিকে আমরা পরে জানবো। আজকে আমরা উদাহরণ দেখি যে জীব একটি জাতি বা শ্রেণীবাচক পদ। জ্ঞানের বিভিন্ন শাখার ক্ষেত্রে যৌক্তিক বিভাগ একটি সহায়ক প্রক্রিয়া। যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতার উল্লেখযোগ্য কতগুলো দিক তুলে ধরা হলো। আমরা নিচে কতগুলো দিক তোমাদেরকে তুলে ধরি, এই দিকগুলো যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু আমরা যৌক্তিক বিভাগটাকে সহজে চিনতে পারবো। প্রথমত, যৌক্তিক বিভাগের মাধ্যমে আমরা যে কোনো জাতি বা শ্রেণী পদের পরিমাণ সম্পর্কে সুস্পষ্ট সুনির্দিষ্ট ধারণা পেয়ে থাকি। আমরা কিন্তু এখনো আলোচনা থেকে বুঝতে পারলাম যে একটি জাতি বা শ্রেণীর পরিমাণ সম্পর্কে সুস্পষ্ট সুনির্দিষ্ট ধারণা পেয়ে থাকি। যৌক্তিক বিভাগের মাধ্যমে আমরা বিভিন্ন জাতি ও উপজাতির মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে জানতে পারি। জাতি ও উপজাতির মধ্যকার এই সম্পর্ক জানার ফলে আমাদের জ্ঞানের বৃদ্ধি পায়। যৌক্তিক বিভাগ একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। যৌক্তিক বিভাগ আমাদের চিত্তকে সুশৃঙ্খল করতে সহায়তা করে। যৌক্তিক বিভাগ প্রক্রিয়ায় নির্দিষ্ট মূল সূত্র বা মূলনীতি ব্যবহৃত হয়। এতে কোনো জাতি বা শ্রেণী সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্নতা লক্ষ্য করা যায়। যৌক্তিক বিভাগ বৈজ্ঞানিক অনুসন্ধানে কার্যকরী ভূমিকা পালন করে। যৌক্তিক বিভাগ মনোজগতে সংগঠিত বিভিন্ন মানসিক চিন্তাধারার মধ্যে সামঞ্জস্য বিধান করে। যৌক্তিক বিভাগের মধ্য দিয়ে মানুষের মননশীল ক্ষমতার প্রকাশ ঘটে। কোন জাতিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হলে এর প্রতিটি অংশের বৈশিষ্ট্য বা গুণাবলীকে পৃথকভাবে মনে রাখা সহজতর হয়। যৌক্তিক বিভাগ অপরের মনোভাব পরিবর্তনে কার্যকরী ভূমিকা পালন করে। আমরা যেই কথাগুলো আমরা এখানে তুলে ধরলাম, এই কথাগুলোর মাধ্যমে কিন্তু আমরা চিন্তা করছি প্রাসঙ্গিকতা, কোন প্রসঙ্গে যৌক্তিক বিভাগটা করা কি সম্ভব হয়। তাহলে যৌক্তিক বিভাগের আমরা যদি নেচার সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে একটু জানি, তাহলে কিন্তু আমরা আরেকটু একটু বুঝতে পারবো। সাধারণত যৌক্তিক প্রক্রিয়ায় কোনো পদকে একটি মূলনীতির আলোকে দুইটি অংশে বিভক্ত করা হয়। একটি মূলনীতির আলোকে কয়টা অংশে? দুইটা অংশে বিভক্ত করা হয়। বিশিষ্ট যুক্তিবিদ কোহেন ও নেগেন তারা দুইজনে কিন্তু একটা মত হয়েছিলেন যে ব্যক্তত্ব বা বিস্তৃতির দিক থেকে যৌক্তিক বিভাগ প্রক্রিয়া একটি শ্রেণীকে তার উপশ্রেণীতে বিভক্ত করা হয়। অর্থাৎ কোহেন এবং নেগেন তারা যে দুইটা যুক্তিবিদ, আমাদের দুই পাশে কিন্তু আমি এখানে তোমাদের সামনে তুলে ধরেছি, তারা বলেছিলেন যে ব্যক্তত্ব বা বিস্তৃতির দিক থেকে যৌক্তিক বিভাগ প্রক্রিয়াকে শ্রেণীকে তার উপশ্রেণীতে বিভক্ত করা হয়। এখন বলেছে যে এই আলোচনা করতে গেলে উপশ্রেণীতে আলোচনা করতে, বিভক্ত আলোচনা করতে যদি একটা প্রশ্ন করে বিভক্তটা কি, বিভক্ত মূলটা কি? যে শ্রেণী বা পদকে কেন্দ্র করে যৌক্তিক বিভাগ প্রক্রিয়া শুরু হয় তাকে বিভক্ত মূল বলে। আমি আবারও বলছি, যে শ্রেণী বা পদকে কেন্দ্র করে যৌক্তিক বিভাগ প্রক্রিয়া শুরু হয় তাকে বিভক্ত মূল বলে। যেমন সততা নামক মূলনীতির আলোকে মানুষকে দুইটি ভাগে ভাগ করা যায়, যে একটা মানুষ হলো সৎ মানুষ আর একটা অসৎ মানুষ। এই যে দুইটি পদে ভাগ করা যায়, এই মানুষ পদটি কিন্তু বিভক্ত মূল। আমি কি বুঝাইতে পারলাম? অর্থাৎ তুমি খেয়াল করো, যেহেতু বলা হয় যে আমরা কিন্তু আমাদের দেশে কিন্তু দুইটা ভাগ আছে সমাজের মধ্যে, কেউ সৎ আর কেউ, আমি অনেক সময় লেখে সরে অসৎ। অর্থাৎ তার এই দুইটা পদকে
ভাগ করতে গেলে কোন নীতির আলোকে? সততা নীতির উপর আলোকে। এটাই কিন্তু একটা আলোচনা বিষয়। আরো একটা যুক্তিবিদ কেইন্স তার খুব গুরুত্বপূর্ণভাবে বলেছিলেন যে বিভাজ্য পদটিকে সংজ্ঞায়িত করা যায় একটি প্রদত্ত পদের ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ক্ষুদ্রতর দলসমূহের সম্প্রসারিত রূপ হিসাবে। এছাড়াও একে সংজ্ঞায়িত করা যায় একটি জাতিকে তার অন্তর্গত উপজাতি সমূহে পৃথকীকরণের মাধ্যমে। যৌক্তিক বিভাগের মধ্যে একটি পদের গণনার মাধ্যমে ব্যক্তি বিশেষকে নয়, বরং সংশ্লিষ্ট পদ দ্বারা নির্দেশিত ক্ষুদ্রতর দলসমূহকে বিস্তারিতভাবে বর্ণনা করা যায়। ক্ষুদ্রতর দল নির্দেশকারী পদকে বিভাজ্য পদের সাথে সম্পর্কের বিপরীতে বিভক্ত উপশ্রেণী বলা হয়। এটা বলেছিলেন যে বিশিষ্ট যুক্তিবিদ ফাউলার কিন্তু তার বক্তব্যটা একটু কঠিন মনে হলো। এটা কিন্তু আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা করি, তাহলে কিন্তু আমরা একটু সহজ করে নিতে পারবো। আমরা পরবর্তী আলোচনার মধ্যে এটা কিন্তু আমরা পেয়ে যাব। যুক্তিবিদদের আলোচনা যে আমরা অনেকগুলো যুক্তিবিদের মধ্যে আমরা মাত্র দুইটি মাত্র যুক্তিবিদ তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে কেইন্স এবং ফাউলার, ওখানে নয়েন এবং হ্যাগেন কিন্তু একসাথে করেছেন। এবং আজকে যে আলোচনাটা, সেই আলোচনা থেকে আমরা কিন্তু একটা বলতে পারি, কোন একটি নীতি বা সূত্রের ভিত্তিতে একটি জাতি বা উচ্চতর শ্রেণীকে তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণীসমূহে বিভক্ত করা মানুষের প্রক্রিয়াকে বলা হয় যৌক্তিক বিভাগ। আমরা কিন্তু আগে বলেছিলাম যৌক্তিক বিভাজন প্রক্রিয়া সম্পূর্ণ হয় তিনটি উপাদানের মাধ্যমে। কয়টি? তিনটি। একটা হলো বিভাগের মূল সূত্র, বিভক্ত মূল, আর হলো বিভাজক উপশ্রেণী, অর্থাৎ প্রিন্সিপাল অফ ডিভিশন, ডিভাইডেড হোল, ডিভাইডেড মেম্বার। এই যে আমরা তিনটা শ্রেণীর মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, তাকে উপস্থাপন করতে পারি। যৌক্তিক বিভাগের ক্ষেত্রে প্রথমে একটি গুণ নির্বাচন করা হয়। এই গুণটি বস্তুর মধ্যে বিদ্যমান থাকে, তাদের এক ভাগে রাখা হয়, এবং যে গুণটি বস্তুর মধ্যে বিদ্যমান নেই তাদেরকে অন্য ভাগে রাখা হয়। আর এই দুটি গুণ হচ্ছে বিভাগের মূল সূত্র। এই মূল সূত্র হিসেবে যে জাতিকে বিভক্ত করা হয় তাকে বলা হয় বিভক্ত মূল, অর্থাৎ একটার সাথে একটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর এই বিভক্ত মূলকে যেসব উপজাতিতে বিভক্ত করা হয় সেই উপজাতিকে বলা হয় বিভাজক উপশ্রেণী। আজকে আমরা যে জিনিসটা ব্যাপারটাকে আমরা দেখেছিলাম যে এই প্রিন্সিপাল অফ ডিভিশন, ডিভাইডেড হোল, ডিভাইডেড মেম্বার, এই ব্যাপারটাকে যদি আমরা একটু ক্লিয়ার করতে যাই তাহলে কিন্তু আমরা ব্যাপারটাকে দেখেছি যে বিভাগের মূল সূত্র, বিভক্ত মূল এবং বিভাজক উপশ্রেণীটা কিভাবে আমাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি। আমরা একটা উদাহরণ দিয়েছি যে সত্যতা। তো সত্যতার কথাটা আমরা আগে বলেছি, সত্যতাকে যদি ভাগ করা হয় তো সেখানে সত্যতার গুণটি যাদের আছে তাদেরকে এক বলা হয় সৎ মানুষ, আর যাদের গুণটি নেই তাদেরকে বলা হয় কি অসৎ মানুষ। সত্যতা গুণটি থাকা বা না থাকার ভিত্তিতে মানুষ নামক উচ্চতর শ্রেণীকে সৎ বা অসৎ মানুষ, এই দুইটি নিম্নতর উপশ্রেণীতে ভাগ করা যায়। এক্ষেত্রে সততা হচ্ছে বিভাগের মূল সূত্র, আমরা আগে বলেছিলাম, আর মানুষ শ্রেণী হচ্ছে বিভক্ত মূল, আর সৎ এবং অসৎ যে দুইটা ভাগ করা হয়েছে এর বিভাজিত উপশ্রেণী। ক্লিয়ার? আমরা কি বুঝাতে পারলাম? আরো চেষ্টা করবে। এই যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা কিন্তু কতগুলো বৈশিষ্ট্য পাই। আমরা কিন্তু যৌক্তিক বিভাগের কতগুলো বৈশিষ্ট্য পাই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যৌক্তিক বিভাগ কেবলমাত্র শ্রেণী বা জাতিবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য, কোন ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে কিন্তু নয়। এটা কিন্তু বুঝতে হবে। যৌক্তিক বিভাগের পদের ব্যক্তিত্ব ও পরিমাণের দিক প্রকাশ পায়। এখানে জাতি বা মূল পদের ব্যক্তিত্ব উপজাতি সমান। যৌক্তিক বিভাগের মূলনীতি থাকে একটি, যার ভিত্তিতে কোন একটি জাতি বা শ্রেণীকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণীতে বিভক্ত করা যায়। যৌক্তিক বিভাগের যে একটা মানসিক প্রক্রিয়া, এটা কিন্তু মানসিক প্রক্রিয়া। যৌক্তিক বিভাগের ক্ষেত্রে কোন শ্রেণী বা জাতিকে তার অন্তর্গত উপশ্রেণী বা উপজাতিতে বিদ্যমান থাকতে হবে। যৌক্তিক বিভাগের ধারাবাহিক বিভক্তকরণ প্রক্রিয়া। আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা করলাম, আলোচনার কথা কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু আমরা দেখেছি কতগুলো বৈশিষ্ট্য কিন্তু দেখেছি। প্রথম বৈশিষ্ট্যটা আমরা একটু আলোচনা করি। যৌক্তিক বিভাগ কেবলমাত্র শ্রেণী বা জাতিবাচক পদের ক্ষেত্রে আলোচনা, ব্যক্তি বা বস্তু নয়। বিভাগ কিন্তু কোনো ব্যক্তি দিয়ে হয় না, কোনো বস্তু দিয়ে হয় না, এটা হচ্ছে কিন্তু জাতি বা শ্রেণী দিয়ে। এবং আমরা সেই অনুভব এখান থেকে কিন্তু আমরা অনুভব করতে পারছি যে যৌক্তিক বিভাগের যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু যে কোনো একটি বিষয়ের সম্পর্কে, যে কোনো একটি শ্রেণী সম্পর্কে
বা যে কোনো একটি জাতির সম্পর্কে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা কিন্তু বিভাজ্য করতে পারবো। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যেহেতু সরাসরি তোমাদের সাথে আমরা কোনো ক্লাস করতে পারতেছি না, তাই সেহেতু তোমাদেরকে সরাসরি প্রশ্ন করলে আমাদের কাছ থেকে অনেক সহজে ইন্ডিকেট করতে পারতাম, আমরা তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম। কিন্তু আমরা যেহেতু সরাসরি করতে পারছি না, সেহেতু তোমাদেরকে বারবার একটি কথা বলে দিই যে এই কথাগুলা যে কথা ক্লাসে যে পয়েন্টগুলো উপস্থাপন করা হচ্ছে, এই পয়েন্টগুলোর কিছু অংশ যদি তোমরা জানা থাকে তো তোমরা কিন্তু একটা বিষয় সম্পর্কে সহজে জেনে যাবে। আজকে আমরা যে কথাগুলো বললাম এখানে এই কথাগুলো তো বসে থাকার কোনো সুযোগ নেই, এই কথাগুলো বসে থাকার কোনো সুযোগ নেই। এখানে বাড়িতে বসে কিন্তু তোমরা কাজ করবে, যে যেখানে থাকো বসে কিন্তু দেখবে যে একটি শ্রেণীকে যে বৈশিষ্ট্যগুলো এখানে উপস্থাপন করা হয়েছে, যে সিস্টেমগুলো দেওয়া হয়েছে, যে পদ্ধতিগুলো দেওয়া হয়েছে, এই পদ্ধতির আলোকে কিন্তু একটা ছক তোমরা বাড়িতে বসে তৈরি করবে। এই ছকটার একটা ফরম্যাট আমি দেখা দিলাম। যদি বলা হয় যে মূল সূত্রগুলো তোমরা বের করবে, তাহলে বিভক্ত উপজাতি বা বিভক্ত উপশ্রেণী কোনটা, ধরো একটা জিনিস আমরা যে কালার দিয়ে করি, আচ্ছা কালো, ফর্সা, শ্যামলা, আসলে কি সেই মূল সূত্রটা কি হবে বলো দেখি? লম্বা, মধ্যম, খাটো, সভ্য মানুষ ও অসভ্য মানুষ। তাহলে দেখো যে আমরা যদি এখান থেকে কালো, ফর্সা এবং শ্যামলা, তাহলে আমরা একটা কালার থেকে মানুষের কালার থেকে কিন্তু আমরা কি নাকি আলোচনা করতে, প্রত্যেকটা কিন্তু মানুষের ক্ষেত্রে কি প্রযোজ্য। তোমরা বাসায় বসে কিন্তু এটা আবিষ্কার করে আমাদের কাছে তাকে তথ্যটা আমাদের কিন্তু জানাবে। আমরা ক্লাস মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি, তবে আমরা যে ক্লাসটি এতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই ক্লাসটি পড়লে তোমরা কি জানতে পারবে, তোমরা কি মূল্যায়ন করতে পারবে? আসলে যৌক্তিক বিভাগ কি জানতে পারবে। আমরা কিন্তু যৌক্তিক বিভাগের সঙ্গে তোমাদেরকে আগে বলেছিলাম, যৌক্তিক বিভাগ প্রাসঙ্গিকতা আলোচনা করতে পারবে, যৌক্তিক বিভাগের প্রকৃতিগত বৈশিষ্ট্য আলোচনা করতে পারবে। যৌক্তিক বিভাগের প্রকৃতিগত বৈশিষ্ট্য তোমরা কি করতে পারবে, আলোচনা 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 করতে পারবে। কি আমি কি বুঝাতে পারছি? তাহলে এই প্রসঙ্গ আমরা যে আলোচনাটা দেখলাম, এই আলোচনাটা যদি আমরা করি তাহলে এই প্রশ্নগুলোর উত্তর বের হলে আমরা কিন্তু কমপক্ষে 2টা প্রশ্ন জ্ঞানমূলক এবং প্রশ্নগুলো কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো। আমরা তোমাদেরকে যে আলোচনা করলাম যে যৌক্তিক বিভাগ সম্পর্কে, আমরা আশা করব যৌক্তিক বিভাগের ভুল তথ্যগুলো উপস্থাপন না করে আমরা কিন্তু মূল কথাগুলো উপস্থাপন করব। আমরা আমাদের আজকের ক্লাসের শেষ পর্যায়ে আমরা চলে আসছি, যেহেতু আজকে আমরা তোমাদেরকে বারবার বলছি শিক্ষার্থীবৃন্দ যে আমরা এমন একটা কাজ আমরা তোমাদের সামনে করতে যাচ্ছি, প্রতিটা ক্লাসের মূল কথাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার সাথে আরো একজন শিক্ষক আছে, সুপ্রিয় আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আব্দুর রাজ্জাক মীর, উনি কিন্তু কয়েকটি চ্যাপ্টার, আমি কয়েকটি চ্যাপ্টার তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি, এবং এই চ্যাপ্টার গুলা যদি দুইজনের সমন্বয় করলে কিন্তু আমরা আশা করবো নির্দিষ্ট সময় আমরা তোমাদেরকে ফুল বিষয়টিকে জানিয়ে দিতে পারবো। তাহলে তোমরা আর অপেক্ষা নয়, আর বসে থাকা নয়, আর চিন্তা নয়, আর বুঝি না নয়, পারি না নয়, এইসব কথা না বলে বুঝার চেষ্টা করো, চলে আসো, প্রত্যেকটা কাজের জন্য চলে আসো। প্রত্যেকটা কাজে চলে আসলেই কিন্তু তোমরা কি করতে পারবে, তোমরা একটা বিষয় সম্পর্কে তোমরা উপস্থাপন করতে পারবে এবং অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে যে এই বিষয়টাকে আমরা কিভাবে আমরা তোমাদের সামনে তুলে ধরা সম্ভব হয়। তাহলে আজকের ক্লাসে আমরা এতটুকু তোমাদেরকে বলে দিলাম, এই ক্লাসগুলো বারবার ফলো করবে এবং পরবর্তী ক্লাস আমরা পরবর্তী সপ্তাহে তোমাদের সামনে তুলে ধরবো, সেই অপেক্ষা থাকবে। এই অপেক্ষা এবং প্রত্যাশা রেখে তোমাদের সুখ শান্তি কামনা করে তোমরা যেন সামাজিক বিধিগুলো মেনে চলো তার প্রত্যাশা রেখে সবাই ভালো থাকো, সুখে থাকো। আল্লাহ হাফিজ।